দেখো দুধের দ্রবণে তৈরি বিশ্লেষণ ব্যাখ্যা। আমরা দুধের সংকেত কি? দুধের সংকেত হচ্ছে কপার সালফেট এর সাথে 5 অণু পানি। এটা কিসের সংকেত? দুধের সংকেত। কপার সালফেট এবং তার সাথে 5 অণু পানি, এটাকে বলা হয় কপার সালফেট পেন্টাহাইড্রেট। এর কি নাম? কপার সালফেট পেন্টাহাইড্রেট। এখন এই কপার সালফেট এটা আমরা এর মধ্যে পানি কি আছে? যুক্ত আছে, কিন্তু আমরা এখানে একটা দেখো বিকার তৈরি করেছি। কি তৈরি করেছি? বিকার। এই বিকারের পাত্রে দেখো কিছু আমরা পানি দিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত কি দিচ্ছি? পানি। এবং এই পানির মধ্যে এবার শুধু আমরা করছি কি কপার সালফেট, দুধের গুঁড়া। পানি দেওয়া আছে, সেখানে আমরা কি করলাম? কপার সালফেট মানে দুধের গুঁড়াটা দিলাম। দেওয়ার ফলে দেখো আমরা এখানে তড়িৎ কোষ, যেটাকে আমরা বলতেছি ব্যাটারি। তড়িৎ কোষটা কি? ব্যাটারি। এই যে ব্যাটারিতে এখানে দেখো বিদ্যুতের লাইন দেওয়া আছে, সেটা তার। এবং এখানে দেখো দুটা ইলেকট্রন দণ্ড, যেটাকে আমরা তামার, এই দুটা কিসের? তামা। তামা মানে কি? কপার। এই দুটা তামার পাত এখানে এই বিকারের মধ্যে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? এই তামাটা কেন বসালাম? দস্তাটা কেন বসালাম? এই তামাটা হচ্ছে সবচেয়ে বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ এই তামার বিদ্যুতে বিদ্যুৎটা সহজে চলাচল করতে পারে। এখন দেখো আমরা কি করেছি? দুটা তামার পাত বসে সেখান থেকে তারের সংযোগ দিয়েছি এবং এখানে ব্যাটারি সেট করা আছে। এই সাইডে আমরা দুটা তার, একটা হচ্ছে জীবন্ত তার, যেটা আমরা বলি পজিটিভ। পজিটিভ এটা হচ্ছে জীবন্ত তার, লাল তার যেটা আমরা বলি, আর এটা হচ্ছে কালো তার, নেগেটিভ। ঠিক আছে? এখন আমরা এটা তৈরি হয়ে গেল অ্যানোড দণ্ড। কি দণ্ড হলো? ধনাত্মক দণ্ড মানে অ্যানোড দণ্ড। আর এটাতে দেখো মাইনাস আছে, তার মানে এটাকে বলা হয় ক্যাথোড দণ্ড, ঋণাত্মক। ঠিক আছে? এখন দেখো আমরা যেহেতু পানির মধ্যে এই দুধটা দিয়ে দিলাম, তখন কিন্তু অলরেডি একটা দ্রবণ তৈরি হয়ে গেছে। কিসের দ্রবণ? দুধের দ্রবণ। কিসের দ্রবণ? এই দুধের দ্রবণে এখানে তৈরি হয়ে গেল। এই দুধের দ্রবণে যখনই আমরা কি করব? এই যে ব্যাটারি আছে, এখানে সুইচ আছে, এটা কিন্তু কানেকশন সুইচ। এখন কিন্তু লাইন দেওয়া নাই, যে তারটা এখানে থেকে যাবে তখন বিদ্যুতের সংযোগ পেয়ে যাবে। আর বিদ্যুতের সংযোগ শুরু হয়ে গেলে এর মধ্যে বিক্রিয়া, অ্যাকশন এবং রিঅ্যাকশন। বুঝতে পারছি? যখনই এর মধ্যে এই বিদ্যুতের সংযোগ দেওয়া হবে, তখন মজার ব্যাপার হচ্ছে এই কপার সালফেটটা ভেঙে যাবে। আগে ছিল কি? যৌগ অবস্থায়, যৌগ গঠন করে আসছে একসাথে। এখন তোমরা দুইজনে এক জায়গায় বসে আছো, এখন তোমাদের গায়ের যদি আমি কি করলাম, একটা আগুন এখানে করি, দুজন কে কোথায় ছুটে চলে যাবে তার ঠিক নেই। মানে তখন এমন হবে নিজে বাঁচতে পারবে না। সেই রকম এরা এক জায়গায় যৌগ গঠন করেছিল, যখনই বিদ্যুতের কানেকশন দেওয়া হয়েছে, তড়িৎ প্রবাহ করা হয়েছে, তখনই কপার সালফেট কি হয়েছে? যৌগটা আলাদা। এবং আলাদা হওয়ার ফলে দেখো এখানে কপার আয়ন তৈরি হয়েছে এবং এখানে সালফেট আয়নটা আলাদা। এখন এটা কিন্তু ঋণাত্মক, আমরা বলেছিলাম যে বিপরীত মেরুগুলো পরস্পর কি করে? আকর্ষণ করে, আর সমমেরুগুলো পরস্পর বিকর্ষণ করে। এখন দেখো সেই হিসাবে এই ধনাত্মক আয়নগুলো দেখো ঋণাত্মক, এই যে মাইনাসের দিকে এরা ছুটা শুরু হয়ে গেছে, আকর্ষণ শুরু হয়ে গেছে। এবং এই যে দেখো ঋণাত্মক এরা সালফেট আয়ন আছে একটা যৌগমূলক, এই তখন কি করবে? ধনাত্মকের দিকে ছুটে চলে। বুঝতে পারছিস? চলার ফলে দেখো কি হলো? শুধু তাই নয়, এই যে পানিটা ছিল, এই পানিও তখন একটা
অক্সিজেন এবং হাইড্রোজেন। বুঝতে পারছিস? এখন আয়ন সৃষ্টি তখনই হয় যখন আয়ন সৃষ্টি হয় তখন এর আবার যৌগ গঠন বা জুটি গঠনের বা জোড়া গঠনের জন্য আকর্ষণ সৃষ্টি। বুঝতে পারছিস? এখন তোমরা ছাত্রী বাসায় গেলে পাত্রী। এখন ঠিক তদ্রূপ এখানে দেখা যাচ্ছে যেটা যৌগ আছে যখন এরা আয়ন সৃষ্টি হবে তখন এরা যৌগ গঠনের জন্য কি উন্মুক্ত হয়ে যাবে। এদের মধ্যে যৌগ গঠনের আকাঙ্ক্ষা তখন বহুগুণে বৃদ্ধি পাবে। এখন তখন এই পানিটা দেখো কি হবে, এখানে তড়িৎ যখন চলাচল করবে অক্সিজেনটা তখন গ্যাস হয়ে উঠে আসবে। অক্সিজেনটা কি হবে? গ্যাস হয়ে উঠে আসবে। এবং এই কপার সালফেটটা তখন কি হবে? ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। কিসে? কপার ধাতু। আগে ছিল আয়ন, এরা ইলেকট্রন গ্রহণ করে এখানে জন্মে তখন হয়ে গেল কপার ধাতু। এবং এই সালফেটটাও তখন ইলেকট্রন ত্যাগ করে এখানে আসে কি হবে? এই কপার সালফেটের জন্মের থেকে ইলেকট্রন কি করবে? ত্যাগ করতেছে, সেটা নিয়ে নেবে। নেওয়ার ফলে নিয়ম তখন কি হবে? আসক্তি নেই। তখন আর এদের মধ্যে চাহিদা থাকবে না। তার মানে কি এর যা ইলেকট্রন দরকার এই পাওয়া যাচ্ছে, এর যা ইলেকট্রন দরকার এই পাওয়া যাচ্ছে। তখন তোমার পেটের যদি ক্ষুধা না থাকে তুমি খাওয়ার জন্য ছুটাছুটি করবে না। কিন্তু এখানে দেখো কি হচ্ছে যে এই অক্সিজেনটা ঘুরে চলে গেল, এখানে এই কপার সালফেট এবং কপার মিলে কপার দ্রবণ পুনরায় আবার পরিণত হতে পারে এবং কিন্তু দ্রবণের ঘনমাত্রাও তখন কি থাকবে? অপরিবর্তিত থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে কপার, এখানে হাইড্রোজেন আয়ন ছিল এবং এখানে আছে কি সালফেট আয়ন। এই দুটো একত্রে তখন কি হবে? একটা যৌগ কি তৈরি করবে? যৌগ। এই দুটো তৈরি করে হবে সালফিউরিক অ্যাসিড। হাইড্রোজেন এবং সালফেট এদের মধ্যে তো এতক্ষণ আকর্ষণ ছিল, একটু অস্থায়ীভাবে জমা ছিল, কিন্তু মেন হচ্ছে ওটা তো আর মেন উদ্দেশ্য। এতদিন তোমরা বাবা মার কাছে সংরক্ষিত আছে, বাবা মা তোমাদের লালন পালন করতেছে, কিন্তু তোমরা কিন্তু বড় আবার ভবিষ্যৎ চিন্তা করে তখন আবার কি করো? সামাজিক বন্ধন, বিবাহ বন্ধনে আবদ্ধ। ঠিক তদ্রূপ এরা এতক্ষণ এখানে এই যে দণ্ডে জমা ছিল, এই জমা থাকার ফলে তখন এদের ভর এই যতগুলো ইলেকট্রন ত্যাগ করছে, মনে করে এই যতগুলো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই যতগুলো জমা করেছে এই যতগুলো ছেড়ে দিচ্ছে। অর্থাৎ এমন যতগুলো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে যতগুলো গ্রহণ করছে, করার ফলে ক্যাথোড এবং অ্যানোডের যে ঘনমাত্রা বা ভর সেটা সমানই হয়। এই কি করতেছে? গ্রহণ করতেছে, এই কি করতেছে? ছেড়ে দিচ্ছে। এখন তোমার এতে দেখা যাচ্ছে খুব একটা পরিবর্তন হচ্ছে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে সালফেট সবগুলো তো আর এখানে হচ্ছে না, কিছু জমা হচ্ছে, তারা অবশিষ্ট অণু থাকতেছে বা আয়ন আকারে থাকতেছে। তারা কি হচ্ছে? এই হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে সালফিক অ্যাসিড তৈরি করতেছে। অক্সিজেন আয়নটা তখন কি হচ্ছে? এই অক্সিজেন আয়নটা তখন গ্যাস হয়ে উড়ে চলে যাচ্ছে, অক্সিজেন গ্যাস। বুঝতে পারছি? আর এই কপার আয়নটা তখন হচ্ছে কপার ধাতুতে পরিণত, কপার ধাতুতে পরিণত। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকের বিষয় হচ্ছে দুধের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা। তোমাদের এটা সুন্দরভাবে আমরা কি করলাম? বুঝে দিলাম। আশা করে যাই সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।